বাংলায় আমরা অনেক সময় এরকম কথা বলে থাকি, কখনোই কোনো একটা জিনিস আমি করিনি বা করব না বা করছি না এরকম ধরনের সেন্সে। কখনোই যখন কিছু একটা জিনিস করা হয় না এরকম টাইপের অর্থ আসে। সেক্ষেত্রে যদি এরকম হয় যে সেই কখনোই না করা বিষয়টার উপরে একটু বেশি জোর দিতে চাইছি, তখন সেক্ষেত্রে লাইনটা লিখতে গেলে ইংলিশে কেমনভাবে বলতে হয়, এই বিশেষ ধরনের কনস্ট্রাকশন নিয়ে আমি আজকে আলোচনা করতে চলে এলাম। তোমরা জানো যে আমি বেঙ্গলি বিশেষ ধরনের কিছু টার্মসের বেসিসে ইংলিশে কেমনভাবে সেটাকে বলতে হয় সেই পয়েন্টটা নিয়ে আমি ডিসকাস করছি, তার উপরে একটা সিরিজ কন্টিনিউ করছি। আজকে সেই সিরিজের 12তম ভিডিও। তো আজকে আমরা দেখে নেব যে সেই রকম ধরনের বিশেষ কিছু বেঙ্গলি স্ট্রাকচার যেগুলো আমরা দৈনন্দিন জীবনে প্রায়ই বলে থাকি, সেই স্ট্রাকচারটা ইংলিশে বানানো কত সোজা, লাইন বানানো কত ইজি হয়ে যায়। তো সেটাই এখন আমি তোমাদের সামনে এক্সপ্লেন করব। তো দেখো, আজকে এখানে বেশ কিছু লাইনস আমি লিখেছি, যে লাইনসগুলোর মধ্যে আমরা এই ধরনের কনসেপ্ট দেখতে পাবো। সবার প্রথমে যে লাইনটা আছে সেটা লক্ষ্য করো, কখনোই আমি ওই রেজাল্ট আশা করিনি। কখনোই আমি ওই রেজাল্ট আশা করিনি, এখানে কখনোই যে না করা বিষয়টা আসছে এইটার উপরে একটা জোর দেওয়া হয়েছে। সেই সেন্স থেকে কখনোই আমি ওই রেজাল্ট আশা করিনি এরকমভাবে বলা হয়েছে। এরকম ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? প্রথমত বলে দিই, যখনই আমরা কখনোই না জাতীয় সেন্স জানি আছে তখন সেখানে কি ইউজ করি? নেভার ইউজ করি, নেভার। তো সেই নেভারের ইউজ তো অবশ্যই হবে, কিন্তু ফরম্যাটটা একটু ডিফারেন্ট হবে। নেভারটাকে আমরা ব্যবহার করব সেন্টেন্সের শুরুতে, সেই মতন হবে কনস্ট্রাকশন। তাহলে লাইনটা কেমন হবে দেখো, সবার প্রথমে আমরা আগে লিখব নেভার, দিলাম। তারপরে টেন্সটাকে বোঝার চেষ্টা করো, কি বলা হয়েছে? আমি ওই রেজাল্ট আশা করিনি। যখন এরকম কথা বলি আমরা, করিনি, হ্যাঁ, বা করেনি, এরকম ধরনের সেন্স আসে, তখন সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্স অনুযায়ী করে থাকি। এইবার এই যে না অর্থটা সেটা কিন্তু অলরেডি আমরা এখানে দিয়ে দিয়েছি নেভারের মধ্যে দিয়ে। এবার প্রেজেন্ট পারফেক্টের রুল অনুযায়ী গেলে আমাকে হ্যাজ বা হ্যাভ ব্যবহার করতে হবে। তো সেই পয়েন্ট আমি কিভাবে ক্লিয়ার করব? হ্যাজ বসাবো না হ্যাভ বসাবো, ডিপেন্ড করছে সাবজেক্ট কী আছে সেটা। এখানে সাবজেক্ট আছে আমি, তো যেহেতু সাবজেক্ট আছে আমি, তাই জন্য আই হ্যাভ। কিন্তু সেভাবে লিখলে হবে না। যেই নেভারটাকে তুমি প্রথম দিকে রাখবে তখন ওই আই হ্যাভের হ্যাভটাকে বাইরে নিয়ে আসতে হবে, লিখতে হবে নেভার হ্যাভ আই। নেভার হ্যাভ আই লিখলাম। নেভার হ্যাভ আই লেখার পরে এই যে আশা করিনি অর্থাৎ মেইন ভার্বের থার্ড ফর্ম এক্সপেক্ট, সেটা থার্ড ফর্ম করে দাও, এক্সপেক্টেড। নেভার হ্যাভ আই এক্সপেক্টেড। এক্সপেক্টেড কি? ওই রেজাল্ট, দ্যাট রেজাল্ট। নেভার হ্যাভ আই এক্সপেক্টেড দ্যাট রেজাল্ট। হলো নেভার হ্যাভ আই এক্সপেক্টেড দ্যাট রেজাল্ট। খুব সিম্পলভাবে হয়ে গেল। তো ফরম্যাটটা খেয়াল করো, যখন নেভার আমি জোর দেওয়ার জন্য সেন্টেন্সের শুরুতে আনছি তখন তারপরে আমাকে ইউজ করতে হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটা যেটা টেন্স অনুযায়ী ওখানে হচ্ছে সেটার ব্যবহারই আমি করছি। সেই মতন পরেরটা দেখো কি বলছে, কখনোই সে মিটিংয়ে দেরিতে আসে না। এখানে বলা হয়েছে কখনোই দেরিতে আসে না, এটা তার যেন একটা অভ্যাস বলতে পারো। তো সেই সেন্সে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, সেই মতন আমরা লিখব। সবার প্রথমে যেরকম আগে করেছি সেমভাবে আমরা নেভার লিখতেই পারি, লিখে দিলাম নেভার। এবার দেখো মজার বিষয় হচ্ছে এইটা যে সিম্পল প্রেজেন্ট টেন্সে তো অক্সিলারি ভার্ব নেই, আমি বলেছি নেভারের পরেও অক্সিলারি আনতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব? সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা যখন অক্সিলারির ব্যবহার করতে যাই এবং সেটা যখন থাকে না সেই সেন্সে আমরা ডামি অক্সিলারি ব্যবহার করি, অর্থাৎ ডু ভার্ব অক্সিলারি হিসাবে কাজ করে। তো এখানে আমরা তাই করব। সাবজেক্ট এখানে কে আছে? সে। সেই অর্থে হি বা শি যে কোনো একজন ধরবো, সেই অনুযায়ী আমরা ডাজ এর ব্যবহার করব। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই জন্য হবে ডাজ। সেই ডাজটা প্রথমে লিখতে হবে। নেভার ডাজ, তারপরে শি লিখতে পারি। নেভার ডাজ শি মিটিংয়ে দেরিতে আসে না। মিটিংয়ে দেরিতে আসে না, তো আসে না সেন্সে অ্যারাইভ। অ্যারাইভ এরপর কি? দেরিতে, তার মানে লেট। নেভার ডাজ শি অ্যারাইভ লেট। কিসের জন্য? মিটিংয়ের জন্য, ফর মিটিংস। ফর মিটিংস হলো নেভার ডাজ শি অ্যারাইভ লেট ফর মিটিংস। পরেরটা দেখো, কখনোই সে তার প্রথম শিক্ষককে ভুলবে না।
কখনোই সে তার প্রথম শিক্ষককে ভুলবে না। তাহলে এখানে দেখো যে লাইনের টেন্সটা আছে, বলা হয়েছে ভুলবে না, মানে ফিউচার, সিম্পল ফিউচারে বলা হয়েছে, তো সেই মতন লিখবো। সবার ফার্স্টে জোর দেওয়া হয়েছে, সেই জন্য আমরা প্রথমে নেভারকে বসাচ্ছি ফার্স্টে। নেভার সিম্পল ফিউচারে আমরা শ্যাল বা উইল ব্যবহার করতে পারি, তো এখানে আমরা উইল লিখলাম, নেভার উইল। তারপরে সেই অর্থে এখানে আমরা হি লিখতে পারি, নেভার উইল হি, তার মানে হি উইল হয়ে গেল উইল হি। নেভার উইল হি কি, কখনোই সে তার প্রথম শিক্ষককে ভুলবে না। তো নেভার উইল হি ভুলবে না অর্থাৎ ফরগেট, ভোলা, ফরগেট কি হিজ প্রথম শিক্ষক, ফার্স্ট শিক্ষক মানে টিচার, রাইট। কত সহজে হয়ে গেল না লাইনটা। মনে রাখবে নেভার বসার পরে আমাদেরকে অক্সিলারি ভার্বটা লিখতে হবে, তারপরে সাবজেক্ট এবং তারপরে যা যা আছে সেই অনুযায়ী লিখতে হবে, তবেই কিন্তু আমরা এই কনস্ট্রাকশনটা সহজে করতে পারবো। এখন যদি মনে হয় এই নেভারটাকে যেটা বাইরে লিখছি এটাকে আমি ভিতরে লিখতে পারি না, অবশ্যই পারি, এতে কোনো প্রবলেম নেই। লাইনের ভিতরে যেমন ধরো প্রথম লাইনটা, নেভার হ্যাভ আই এক্সপেক্টেড দ্যাট রেজাল্ট, তো যদি আমি এরকমভাবে বলতাম আই হ্যাভ নেভার এক্সপেক্টেড দ্যাট রেজাল্ট, তাও হবে, অসুবিধা নেই। তাহলে এটা লেখার মানেটা কি, মানেটা হচ্ছে সেন্টেন্সের কনস্ট্রাকশনটার মধ্যে এরকম যখন তুমি করবে এর ফলে একটু এমফ্যাসিস দেওয়া হয় আর একটু ইন্টারেস্টিং ওয়েতে সাউন্ড করা হয়, তো এর জন্য এই ধরনের বিশেষ স্টাইলটা কিন্তু খুবই গ্রহণযোগ্য হয়। তো সেই জন্য এরকম নয় যে সবসময় তুমি এরকমভাবে নেভার বলবে, নেভার যখন ইউজ করবে অলওয়েজ এরকম করতে থাকো, সেটা নয়, কিন্তু এরকমভাবেও তুমি করতে পারো বিশেষ ধরনের এই ক্ষেত্র যেখানে সেন্টেন্সে তুমি এই কখনোই না করা বিষয়টার উপরে একটু বেশি জোর দিতে চাইছো, তখন সেক্ষেত্রে এরকমভাবে বলতে পারো। পরের লাইনটা দেখো, কখনোই আমরা এমন সৌন্দর্য দেখিনি, কখনোই আমরা এমন সৌন্দর্য দেখিনি, তো লেখা যাক এখানে নেভার বসবে, নেভার, তারপরে কি করব, আমরা এমন সৌন্দর্য দেখিনি, তো সেই সেন্সে আগে যেরকম প্রথম লাইনে দেখো করিনি বলা হয়েছিল, এখানে দেখিনি, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে এটা। তো নেভার, তো নেভার লেখার পরে এখানে সাবজেক্টটা কি আছে, আমরা, আমরা সেন্সে কি বলবো আমরা উই, তাহলে উই যদি বলি উই এর পরে হ্যাভ হয়, তো সেই সেন্সে এখানে আমরা হ্যাভটা আগে লিখবো, তারপরে লিখবো উই, হ্যাভ উই, নেভার হ্যাভ উই হ্যাভ হয়ে গেল হ্যাভ উই। নেভার হ্যাভ উই কি, আমরা এমন সৌন্দর্য দেখিনি, দেখা সেন্সে সি ভার্ব, তার থার্ড ফর্ম, সি এর থেকে থার্ড ফর্ম করলে হয় কি সিন, সি স সিন হলো। নেভার হ্যাভ উই সিন কি, এমন সৌন্দর্য, সাচ বিউটি, নেভার হ্যাভ উই সিন সাচ বিউটি হলো, নেভার হ্যাভ উই সিন সাচ বিউটি। পরের লাইনটা দেখো, কখনোই তারা তাদের প্রতিশ্রুতি ভাঙে না, কখনোই তারা তাদের প্রতিশ্রুতি ভাঙে না। আবারও একবার ঠিক সেম যে কনস্ট্রাকশনটা সেকেন্ড ওয়ানে দেখেছিলাম, সিম্পল প্রেজেন্টের থিওরি এসেছিল, সেটাই এখানে অ্যাপ্লাই করতে হবে, সেই মতন লিখবো, কখনোই তারা তাদের প্রতিশ্রুতি ভাঙে না। সবার প্রথমে লেখো নেভার, তারপরে প্রতিশ্রুতি ভাঙে না, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, সেই মতন লিখতে হবে, বাট এখানে সাবজেক্টে আছে কে, তারা, তারা অর্থে দে, দের পরে তো আমাকে ভার্বের সাথে এস বাই এস যোগ করলে হবে না, যেহেতু এটা থার্ড পারসন হলেও সিঙ্গেলের নাম্বার হচ্ছে না, সো দ্যাটস ওয়াই আমরা কি করব, এখানে ডু ব্যবহার করব। তো ডুটা প্রথমে লিখতে হবে, অক্সিলারি ডামি অক্সিলারি ডু হলো, তারপরে লিখতে হবে দে, নেভার ডু দে, নেভার ডু দে কি, তাদের প্রতিশ্রুতি ভাঙে না, নেভার ডু দে ব্রেক, ব্রেক তাদের দেয়ার, ব্রেক দেয়ার কি, তাদের প্রতিশ্রুতি, তো সেই সেন্সে প্রমিসেস, ওকে, নেভার ডু দে ব্রেক দেয়ার প্রমিসেস হলো, ভেরি সিম্পল। পরেরটা দেখো, কখনোই সে একটি ক্লাসও মিস করেনি, কখনোই সে একটি ক্লাসও মিস করেনি, এই সেন্সেও লাইনটা একইভাবে করব, লেখা যাক নেভার ফার্স্টে দিলাম, তারপরে সে একটি ক্লাসও মিস করেনি, তো এখানে করেনি, দেখেনি, আগেও আছে করিনি এরকম অর্থ, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই অর্থে আমরা এখানে যদি শি ব্যবহার করি, তো সেই সেন্সে শি হ্যাজ লিখবো হ্যাজ শি, নেভার হ্যাজ শি, কখনোই সে একটি ক্লাসও মিস করেনি, নেভার হ্যাজ শি মিসড, যেহেতু এখানে বলা হচ্ছে একটি ক্লাসও, একটি ক্লাসও এরকম একটা মানে জোর দেওয়ার ব্যাপার এখানেও আসছে, একটি ক্লাসও, তো সেই সেন্সে কি করব,
আ সিঙ্গল ক্লাস, এরকমভাবে বলতে হবে, একটি ক্লাসও, আ সিঙ্গল ক্লাস। ওকে, নেভার হ্যাজ শি মিসড আ সিঙ্গল ক্লাস। হলো, কত ইজি। পরেরটা, কখনোই আমি সেই দিনটি ভুলবো না, কখনোই আমি সেই দিনটি ভুলবো না। এখানে কোন টেন্স হলো? ভুলবো না, করবো না, তার মানে ফিউচার হচ্ছে। আর ফিউচার মানেই আমরা কি দেখলাম, শ্যাল বা উইলের সেন্সটা আসছে, তো সেই মতন লিখবো। সবার প্রথমে কি করব, আগে নেভার কথাটা লিখতে হবে, লিখে দিলাম। তারপরে কি করব, উইল লিখবো, নেভার উইল দিলাম। তারপর আমি, তো আমি সেন্সে আই, নেভার উইল আই, নেভার উইল আই কি, সেই দিনটি ভুলবো না। ভুলে যাওয়া ইংরেজি কি, ফরগেট, সেটা লিখবো, নেভার উইল আই ফরগেট কি, সেই দিনটি, দ্যাট, সেই অর্থে দ্যাট, তারপরে দিন, ডে, দ্যাট ডে, নেভার উইল আই ফরগেট দ্যাট ডে। পরেরটা, কখনোই সে সময় মতো আসে না, কখনোই সে সময় মতো আসে না। তো লেখা যাক, নেভার সবার প্রথমে লিখবো, যেভাবে কথাটা বলা হয়েছে দেখো, আসে না, করে না, যায় না, তার মানে সিম্পল প্রেজেন্ট হলো। তো 1 সেকেন্ড আমরা সেই ডু বা ডাজ এর থিওরি অনুযায়ী করবো। কখনোই সে সময় মতো আসে না, তো নেভার ডাজ, সেই সেন্সে হি লিখলাম এখানে, নেভার ডাজ শি, আসা সেন্সে আমরা অ্যারাইভ লিখতে পারি, কাম কথাটাও লিখতে পারি, নেভার ডাজ হি অ্যারাইভ, নেভার ডাজ হি অ্যারাইভ কি, সময় মতো আসে না, মানে অ্যারাইভ অন টাইম, অন টাইম, নেভার ডাজ হি অ্যারাইভ অন টাইম। তো এরকমভাবে হয়ে গেল, খুব সহজেও আমরা দেখতে পেলাম একই থিওরি অনুযায়ী। তো এর মধ্যে খুব বেশি কিন্তু জটিল কনসেপ্ট নেই, একদমই সাধারণভাবে প্রসেসটা। সবার ফার্স্টে নেভার বসাতে হচ্ছে, তারপরে অক্সিলারি আসছে, প্রত্যেক ক্ষেত্রেই তাই, নেভারের পরে অক্সিলারি আসছে। যখন দেখছি অক্সিলারি থাকছে না, তখন সেই অর্থ অনুযায়ী আমাকে কেমন টেন্স হচ্ছে সেটা মাথায় রেখে আমাকে ডামি অক্সিলারি হিসাবে ডু ব্যবহার করতে হচ্ছে। কোথাও বা ডু, কোথাও বা ডাজ এরকম আসছে, কখনো পাস্ট টেন্সে বোঝাতে গেলে অবশ্যই ডিড আসতে পারে। তো সেরকমভাবে লাইনগুলোকে করতে হবে, তারপরে রিমেইনিং যে পার্টটা যেরকম হওয়ার আছে, যা আছে সেই মতন বসিয়ে দেবে। যখন ডু, ডাজ বা ডিড ব্যবহার করবে, খেয়াল রাখবে তখন সেক্ষেত্রে ভিতরে থাকা মেন ভার্বটার কিন্তু ফার্স্ট ফর্মটার ব্যবহার করবে। এই হচ্ছে থিওরি, এলে আলাদা আর কিছু ব্যাপারের মধ্যে নেই। তারপরে রিমেইনিং পার্টটা যেভাবে যা কন্টিনিউ করে দেবে, এই সেন্সটাই কিন্তু চলে আসবে যে তুমি জোর দিয়ে লাইনটাতে তুমি কখনোই না এটাকে তুমি বললে। তো এরকম ধরনের বাংলা লাইন তোমরা অনেক ভাবো, কোথাও কোনো কনফিউশন হলে কমেন্ট সেকশন অবশ্যই আমাকে জানিও আজকের এই ক্লাসটা কেমন ইনফরমেটিভ লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।